অন্যদিকে এবার চীন, জাতিসংঘ এবং ট্রাম্পের ঘোষণায় আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। এবার কঠিন আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস। দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। এদিকে আবারও উত্তর ঢাকার রাজপথ, এনসিপি বিএনপি মুখোমুখি সংঘর্ষ। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করল বিএনপির বিরুদ্ধে কঠিনভাবে ক্ষেপে উঠেছে এনসিপি নেতাকর্মীরা। সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী। ডক্টর ইউনূস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ঘটনা জামাত টের পেয়েছে, এবং এই সমঝোতা হয়েছে বা হচ্ছে বা প্রক্রিয়াধীন বা হবে ডক্টর আসিফ নজরুলের মধ্যস্থতায়। এর আগে ঠিক 7 দিন আগে আমরা একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম, টোটাল দায়িত্ব নিয়ে বলেছিলাম যে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং এ একটা ভেতরে রাজনৈতিক জটিলতা যতই দেখেন সামনে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর আলাপসালাপ বিএনপি চালাচ্ছে। এবং মঞ্চের সামনে যেগুলো হচ্ছে দেখছেন, এই যে জুলাই সনদ নিয়ে জামাত, এনসিপি, বিএনপি তাদের মধ্যে কেওয়াজ, এই কেওয়াজের আড়ালেও ক্ষমতার ভাগাভাগি বা ক্ষমতা কিভাবে আওয়ামী লীগবিহীন অন্তত 15-20 বছর এই দেশ শাসন করা যায়, এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা আছে। ওইটা তো ওনাকে মানায় না। উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব, ওইটা কি ওনাকে মানায় না। এই জন্যই বললাম আবেগী। যাই হোক, এই আবেগী লোকের ওই কথাটা কিন্তু মনে রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন। একটা আন্ডারস্ট্যান্ডিং এ একটা ভেতরে রাজনৈতিক জটিলতা যতই দেখেন সামনে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর আলাপসালাপ বিএনপি চালাচ্ছে। এবং মঞ্চের সামনে যেগুলো হচ্ছে দেখছেন, এই যে জুলাই সনদ নিয়ে জামাত, এনসিপি, বিএনপি তাদের মধ্যে কেওয়াজ, এই কেওয়াজের আড়ালেও ক্ষমতার ভাগাভাগি বা ক্ষমতা কিভাবে আওয়ামী লীগবিহীন অন্তত 15-20 বছর এই দেশ শাসন করা যায়, এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা আছে। এবং আমি সেই আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি 40টা সিট শুধুমাত্র এখন পর্যন্ত ছেড়ে দিতে চায় জামাত ইসলামীকে, আরও 10টা হচ্ছে এনসিপিকে, এবং এনসিপিকে ঢাকায়ও 2টা আসন ছেড়ে দিবে। আমাদের কথা মিলে যায় কিনা দেখেন, বিএনপি 232টা আসনে মনোনয়ন ঘোষণা করেছে। আরও ধরেন 2-4-5টা তারা নিজেদের প্রার্থীর মধ্যে ঘোষণা করবে। তাহলে ধরেন 240, তাহলে 60টা আসন যদি হয়, 60টা আসনে বিএনপি মনোনয়ন ঘোষণা করেনি, তার প্রার্থীতা ঘোষণা করেনি। তাহলে সেই হিসাবটিকে কিনা যে জামাতে ইসলামের জন্য 40, এনসিপির 10-50, আর যারা আরও বিএনপির শরিক, যারা এতদিন বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, যেমন ধরেন গণতন্ত্র মঞ্চ, তারপরে আপনার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, তারপর আপনার গণ অধিকার পরিষদ, এইসব এই সংগঠনগুলোর জন্যে তারা আরও গোটা 10 সিট যদি ছেড়ে দেয়, তাহলে 60টাতে গিয়ে দাঁড়ায়, বা 60, 62, 64 এরকম দাঁড়ায়। এবং সেই অ্যারেঞ্জমেন্টেই এগোচ্ছে কিনা, আমাদের আগের আলোচনা এবং যুক্তি মিলে কিনা যে বিএনপি এই 232 আসনের মনোনয়নপত্র ঘোষণার মধ্যে দিয়ে তারা, এখানে চমক আছে, এই মনোনয়নের চমক আছে। বিএনপি ঢাকার 5টি আসনে প্রার্থিতা এখনো ঘোষণা করেনি, অর্থাৎ ধরে নেওয়া যায় যে ঢাকাতে তারা কয়েকটি সিট ছেড়ে দিবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার জন্য সিট বরাদ্দ করা হয়েছে, তিনি ইলেকশন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও নির্বাচন করবেন, এবং তাদের জন্য বিএনপি আসন ডিক্লেয়ার করেছে কোন কোন আসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথারীতি ঠাকুরগাঁ থেকে ইলেকশন করবেন। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে নির্বাচন আদতে হবে কিনা। ধরেন এই 232 যাদের নাম ঘোষণা করেছে তাদের অনেকেই চুপচাপ এখনো বসে আছেন,
সেই অর্থে যে একেবারে এলাকায় ছোটাছুটি দৌড়াদৌড়ি, ওইটা কিন্তু তারা করেননি। কারণ বিএনপির অনেক নেতার ভেতরে ভেতরে এই শঙ্কা এখনো আছে, যে শঙ্কা গিয়ে তারেক রহমানের কানে ছুঁয়েছে। দেখেন, আগের দিন তারেক রহমান বলেছেন যে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। আবার পরের দিন বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে। এই প্রক্রিয়াটাই ছিল। জামাতে ইসলামী অনেক আগেই তার 300 আসনের প্রার্থিতা ঘোষণা করে রেখেছে। ফলে দায়ী একটা খেলা চলছে রাজনীতি। মানে ইলেকশন হলে জামাত, বিএনপি, এনসিপি ভাগ বটোয়ারার ইলেকশন হবে, আর ইলেকশন না হওয়ার জন্য যে অংশটা খেলা করছে সবাই এখন, আগে তো আমরা বলে এসেছি, এখন কিন্তু যারা ইলেকশন করতে চায় তারাও বলছে যে ইলেকশন না হওয়ার মতন করে একটা শক্তিশালী গ্রুপ, দৃশ্যমান অদৃশ্য, সেই গ্রুপ কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ফলে এর মধ্যে থেকে বিএনপি কোন সিদ্ধান্তে যায়, এবং এই যে নতুন একটা চাল গভর্নমেন্টের দিক থেকে যে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোকে পৌঁছাইতে হবে, সরকার এখন আর কোনো আলাপে যাবে না। এই আসিফ নজরুল সাহেব সংবাদ সম্মেলন করলেন, সরকারের সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা আসতেন না, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো মিডিয়া ফেস করেন না, মানে বাংলাদেশে মিডিয়া ফেস করেন না। তো এটা আবার একটা নতুন কোনো চাল কিনা, এই প্রশ্ন কিন্তু চারদিকেই উঠছে। তারপরও একটা নির্বাচনের জন্য সারা জাতি প্রতীক্ষার মধ্যে আছে। শেষ তো কি হয় দেখা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া। ডক্টর ইউনূস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ঘটনা জামাত টের পেয়েছে, এবং এই সমঝোতা হয়েছে বা হচ্ছে বা প্রক্রিয়াধীন বা হবে ডক্টর আসিফ নজরুলের মধ্যস্থতায়। রাজনীতি একটা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়। কখনো মনে হয় যে সরকারের সাথে জামাতের অ্যালাইনমেন্ট ঠিক আছে, কখনো মনে হয় যে না এনসিপি একদম কিংস পার্টি, কখনো কখনো মনে হয় যে না, দিন শেষে সরকারের সমঝোতাটা আসলে বিএনপির সাথে। এটা একটা স্কুল অফ থটে আমি বিশ্লেষণ করছি। রাজনীতির খেলা যে কোন লেভেলে চলছে এটা বোঝা বড় মুশকিল। সাদা চোখে আপনারা যে খেলা দেখছেন, বাস্তবে সেটা নাও হতে পারে। হতে পারে যে আমরা দেখছি একটা, কিন্তু ঘটনা আর একটা। যেমন এই যে আপনারা দেখছেন যে বিএনপির অবস্থা খারাপ, সংস্কার নিয়ে বিএনপি মাইন্ডকে চিপে পড়েছে, গণভোট মানতে চায়নি, এখন মেনেছে, গণভোটের তারিখ নিয়ে জটিলতা কাটছে না, এবং নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি বেকায়দায়। এমনকি বিএনপি এতটাই হতাশ যে বিএনপি ইউনূস সরকার না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবং বিএনপি ইউনূস সরকারকে বলছে যে এরা বিশ্বাসঘাতকতা করেছে, এরা জনগণের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে। এখন কোন একটা সরকারকে বিশ্বাসঘাতক, প্রতারক, বেঈমান বলে তাদের অধীনে তো নির্বাচন করা যায় না, কিন্তু আবার তাদের অধীনে নির্বাচনও চাইছে। এইসব কারণে একটা সন্দেহ যে আসলে বিএনপির সাথে যে বিরোধ, এগুলো লোক দেখানো। যেমন সরকার যদি বিএনপিকে সন্তুষ্ট করে প্রকাশ্যে চলে, বিএনপির সাথে যদি কোনো বিরোধ না থাকে, তাহলে তো জনগণ বুঝে যাবে যে বিএনপি কি ক্ষমতা এনে দেবে ইউনূস। 8 সালে যেরকম অনির্বাণী সরকার আওয়ামী লীগকে ক্ষমতা এনে তারা সেফ এক্সিট নিয়েছিল, তো এরকম দিন শেষে ইউনূস সরকারের ইচ্ছা হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে তারা সেফ এক্সিট নিবে। আর বিএনপির সাথে যে উপরে এখতিলাফ, বিরোধ, বেঈমান বলা, অমুক তমুক, বিশ্বাসঘাতক বলা যেগুলো দেখছেন, এগুলো নাটক। কিন্তু আসল সমঝোতা ভিতরে ভিতরে আছে। শেষ মুহূর্তে আসল কাজটা ঘটিয়ে দিবে বিএনপির সাথে এই বিরোধের মধ্য দিয়ে। আর এই বিরোধের কারণে জনগণ যাতে বুঝতে না পারে যে বিএনপিকে সিস্টেমে ক্ষমতা এনে দিচ্ছে সরকার। সরকার মনে করছে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়াটাই নিরাপদ, এর মাধ্যমে আমরা সহজে সেফ এক্সিট পাবো। আসিফ নজরুল অ্যাটলিস্ট এটা মনে করছে। এটা একটা ব্যাখ্যা, আমি বলছি না যে এটি ঠিক। খেলা এই লেভেলেও চলে থাকতে পারে। যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা যা দেখছেন রাজনীতিতে, এগুলো সব নাটক। বাস্তবে হচ্ছে ওই বিএনপিকেই ক্ষমতা এনে দিবে 111-এর মাধ্যমে, একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে। আর উপরে যে এগুলো খোসা। জামাতের একটা বক্তব্যের মাধ্যমে এই আমি এতক্ষণ যেটা বললাম সেটার পক্ষে কিছুটা আভাস পাওয়া যায়। এটা যদি হয়ে থাকে এটা উদ্বেগজনক। সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে, গোলাম পরোয়ার। এর মানে গোপন সমঝোতার একটা পারসেপশন জামাতের মধ্যে আছে, বিএনপির সাথে গোপন সমঝোতা।
বিএনপির সাথে গোপন সমঝোতার যে বিষয়ে বিএনপির সাথে সরকারের গোপন সমঝোতার অভিযোগ তুলছে জামাত বা সন্দেহ করছে, একই বিষয়ে আসিফ নজরুলকে চিঠি দিয়ে যা ব্যাখ্যা চেয়েছে এনসিপি, যে আপনার বিএনপিকে এটা কেন আশ্বাস দিয়েছেন আপনি। এবং দেখেন ওই যে আরপিওর যে বিধানটা সংশোধন, মানে জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, অন্যের প্রতীকে নির্বাচন করা যাবে না। সাপোজ বিএনপির জোটের মিত্র লেবার পার্টি, এবং লেবার পার্টিকে তাদের যে আনারস বা কাপ পিরিচ বা যে মার্কা আছে ওই মার্কা নির্বাচন করতে হবে, তারা ধানের শীষে নির্বাচন করতে পারবে না। এই যে বিধান যেটা পাশ হয়েছে, এটা পরিবর্তনের জন্য চিঠি দিয়েছে বিএনপি। চিঠি দেওয়ার পর আসিফ নজরুল বিএনপিকে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, এটা পরিবর্তন করে দিব, আপনার চিন্তা করেন না। জামাত বলেছে এটা পরিবর্তন করা যাবে না। এনসিপি আবার আসিফ নজরুলকে চিঠি দিয়েছে, আপনি আশ্বাস দিলেন কিসের ভিত্তিতে? আপনি তো শপথ লঙ্ঘন করছেন। খেলা কিন্তু এই লেভেলে চলছে। অতএব আসিফ নজরুল বড় গুটিবাজি করছেন সরকারের মধ্যে। তা আমার কনক্লুশন হবে এটা, ওইরকম গোপন সমঝোতা, অমুক তমুক নাটক, ভং ধরা, উপর এগুলো যদি কিছু হয়ে থাকে, এগুলো টিকবে না। কারণ নতুন বাংলাদেশে প্রয়োজন আরেকটা বিপ্লব হবে, কিন্তু তারপরও উল্টো পাল্টা কিছু টিকবে না। আসসালামু আলাইকুম। 15 মাস পার করার পর আবার নতুন কথা শুনলাম। 15 মাস পর এই ফলাফল। গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না। আমার তখন ইশরাক হোসেনের কথা মনে পড়ছিল। ইশরাক হোসেন ওই যে নগর ভবনে বলছে না, আমাদের লিডার যদি হুকুম করে 10 মিনিটের মধ্যে ফালায় দিবে। ওইখান থেকেও বুঝছেন একটু জ্ঞান নেওয়া উচিত ছিল যে যা বলা যায় তা করা যায় না। ইশরাক হোসেনের সাথে কে খেলছিল? আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়া, আর কেউ খেলে নাই। কিন্তু সরকার নিশ্চুপ ছিল, ওই একাই খেলে গেছে আসিফ মাহমুদ ইশরাকের সাথে। পরের ফলাফলটা তো কি আমরা জানি, তাই না? ওই যে 70-80টা তালা, নিজের তালা নিজেকেই খুলতে হয়েছে, তাই না? দেখেন, বলা আর করা সহজ না ভাই। 15 মাস পর আইসা যদি এইসব কথা শুনতে হয়, তাই না? এই যে আলাল সাহেব, উনাদের স্থায়ী কমিটির নেতা, অনেক বড় নেতা ভাই, উনার বিরুদ্ধে 400 মামলা আছে। এই আওয়ামী লীগ সরকার দিছে উনাকে। আমার মনে হয় সারা বছরই উনাকে কোর্ট কাচারিতে পয়রা থাকতে হইতো হাজিরা দেওয়ার জন্য, হাজিরা দিতে হয়তো, তাই না? ওই নেতা আইসা বলতেছে যে জামাতে ইসলামের বিচার হওয়ার দরকার 71-এর জন্য। 71-এ তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এরকম কথাও বলতেছে। আবার দুদু সাহেব দেখলাম একটু আগে একটা ইন্টারভিউতে বলতেছে যে না ওইটা ওনার ব্যক্তিগত কথা। আসলে কে যে কোন কথা বলতেছে, কেন বলতেছে বোঝা মুশকিল, কিন্তু কিছু কিছু কথা আমি আবার নোট করে রেখে দেই। প্রধান উপদেষ্টার সচিব সাহেব শফিক সাহেব, ওনার একটি কথা আমি নোট করে রেখে দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই যে বলছিলেন না উনি যে আর কাউকে গ্রেফতার করা হবে না। কখন বলছিল? ওই যে 15 জনকে যখন ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিতে আনলো, তখন উনি আগ বাড়ায় একটা কথা বলল, আর কাউকে গ্রেফতার করা হবে না। এই কথাটার বলার দরকার ছিল কি? ওনাকে তার কেউ জিজ্ঞেস করে নাই। কেন বলছে? আসেন একটু চিন্তা ভাবনা করে বাইর করি। আসলে হয়েছে কি জানেন, উনি আবেগ সামলাইতে পারে না, উনি আবেগী লোক। উনি তো একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খুব কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কখন কি বলতেছে, কি করতেছে, সবকিছু। এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল, যার জন্য ওনারা বসছে। এখন সময়টা কেমন? আগের সময়টা কিন্তু এখন নাই, এখন একটা নতুন সময় আসছে। কারণ সিগনেচার হয়ে গেছে, তো দলিলে সিগনেচার হয়ে গেছে। ওই দলিলে সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।